6000 স্কোয়ার ফিটের প্লট, এখান থেকে নিয়ে এই এত দূর। টাইটেলও একদম ক্লিয়ার আছে, 7 জন বড় পার্টির নামে আছে, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পার্টির সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ রমেশবাবু, এই ব্রোকার যে দামটা বলছে মার্কেট রেট থেকে অনেক কম। দাম কম বলেই তো জমিটা কিনছি, একেবারেই সস্তা জমি। একটু বেশি সস্তা মনে হচ্ছে না? বুঝলে সুপ্রিয়া, অনেক সময় পার্টি বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যায়, তাই ওরা প্রপার্টি সস্তায় বেচতে বাধ্য হয়। আবার এরকমটা নয় তো যে এই ডিলটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে যেটা আমরা এখন বুঝতে পারছি না? যখন কোনো সওদাতে প্রয়োজনের থেকে অতিরিক্ত লাভ হয় তখন সেটা অবশ্যই ভাবার দরকার, আর বিশেষত সেই সওদা যদি প্রপার্টির হয়। বাজারের থেকে মূল্য যদি খুব কম হয় বা খুব বেশি হয় তাহলে অবশ্যই বুঝতে হবে যে এর মধ্যে কোনো সমস্যা আছে। লোনাওয়ালা পুলিশ স্টেশন, কনস্টেবল মোরে বলছি। আমি ওয়াকার্স পয়েন্ট থেকে বলছি স্যার। এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে। গন্ডগোল মানে? আমার না মনে হচ্ছে এখানে একটা লোকের বডি পোড়ানো হচ্ছে স্যার। কি? কোথায়? স্যার এখানে এই ওয়াকার্স পয়েন্টে। আমার মনে হলো যে একটা বডি, তাই দাঁড়িয়ে পড়লাম আর তাই থানায় ফোন করছি। আচ্ছা ঠিক আছে, দেখছি। স্যার, এইগুলো হলো বাড়ির সব পেপার। কে বিক্রি করছিল? রমেশ গানাত্রা। আমাজন ভিলা। তো সোসাইটি আপনাকে পজিশনের জন্য এনওসি দিচ্ছে না? হ্যাঁ স্যার। ব্যাস, শুধু এই কাগজটাই আপনাকে দিয়েছে গণেত্রবাবু? আর এটা একটা দরখাস্ত আছে, বুঝিয়েছে আপনাকে? এর মানে বেচতে চাইছে, বিক্রি করেনি। স্যার আমি ওনাকে পুরো পেমেন্ট করে দিয়েছি। কিন্তু আবিদ ভাই, আপনি নিচের ঘরটা কিনেছিলেন পুরো বাগান সমেত, তো আপনার তো জানা উচিত একটা ট্রান্সফার পেপার দরকার। সেটা কোথায়? বিনা ট্রান্সফার পেপারে সোসাইটি আপনাকে কিভাবে ওই বাড়ির মালিক ভাববে? দেখুন হরিশ বাবু, গানাত্রা বাবু আমাকে এই পেপারগুলোই দিয়েছে, আরও কাজ বাকি রয়েছে। ঠিক আছে, কাজ শেষ হলে আসবেন। বিনা ট্রান্সফার পেপারে সোসাইটি আপনাকে ওই এনওসি ইস্যু করবে না। যখন পুরো কাগজপত্র এসে যাবে তখনই এটা কার্যকরী হবে। আর ততক্ষণের জন্য আবিদ ভাই, আই এম রিয়েলি সরি, এই পজিশন আপনি পাবেন না। তাহলে প্রবলেমটা কি? প্রসেসটা কমপ্লিট করে বাংলোর পজিশন নিয়ে নিন। স্যার আমি পুরো পেমেন্ট করে দিয়েছি, ভেবেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব ওখানে শিফট করে যাব। আর আমি জানি যে এখনো অনেক কাজ বাকি আছে, কিন্তু সেই জন্য পার্টিকেও তো দরকার। না রমেশ বাবুর ফোন লাগছে, না ওনার সেক্রেটারি সুপ্রিয়া দেবী। এটা হতে পারে যে উনি বিজি আছেন বা শহরের বাইরে গেছেন। কোথায় থাকেন উনি? পুনাতে, আর এগ্রিমেন্টও পুনাতেই হয়েছিল। দেখুন, আপনি একটা কাজ করতে পারেন, আপনি চাইলে এফআইআর লেখাতে পারেন। কিন্তু এত তাড়াহুড়ো কিসের? লোকটাকে তো আপনি বিশ্বাস করতেন। হ্যাঁ, তাহলে প্রবলেমটা কিসের? দেখুন, ছোটখাটো ব্যাপার তো নয়, কোটি টাকার ডিল। আমার মনে হয় আপনি 2-3 দিন অপেক্ষা করুন। হতে পারে রমেশবাবুর ফোন চলে আসবে, তারপর না হয় ম্যাটারটা সলভ করে নেবেন।
একটি প্রপার্টির খরিদ্দার আবিদ খান এটা ভেবে চিন্তিত ছিল যে প্রপার্টির বিক্রেতা রমেশ ও তার সেক্রেটারি সুপ্রিয়া দুজনেরই ফোন বন্ধ ছিল, তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। পুরো টাকা দিয়ে দেওয়ার পরেও না তার হাতে প্রপার্টির দলিল এসেছিল, আর অন্যদিকে সোসাইটি আবিদ খানকে পজিশন নিতে দিচ্ছিল না। অপরদিকে এমন কেউ ছিল যে রমেশ গানাত্রা ও সুপ্রিয়া আকুলকার নিরুদ্দেশ হয়ে যাওয়ায় ভীষণই চিন্তিত ছিল। The number you have dialed is currently switched off. The number you have dialed is currently switched off. The number you have dialed is currently switched off. কেমন আছিস মৃদুলা মা? কাকা খুব চিন্তা হচ্ছে। কেন, কি হয়েছে? কাকা 2 দিন হয়ে গেল, বাবার কোনো খবর নেই। উনি তো ফোনই করছেন না, এখন আবার ফোনটা সুইচ অফ বলছে। আরে ওই প্রপার্টির ব্যাপারে রমেশদা কোথাও গেছে হয়তো। কিন্তু কাকা 2 দিন, অন্তত পক্ষে দিনে একবার তো কথা বলবেন। কাকা আমার খুব টেনশন হচ্ছে। টেনশন করিস না মা, আমি এক্ষুনি ওর বাড়িতে গিয়ে দেখছি। ঠিক আছে কাকা। ঠিক আছে মা। রমেশদা, আরে দেবাং আঙ্কেল, না না, মা তো 2 দিন ধরে বাড়িতেই আসেনি। কোথায় গেছেন উনি? জানি না, আমি তো ভেবেছিলাম সবসময় মতো উনি রমেশ আঙ্কেলের সাথে কোনো প্রপার্টি ডিলিং করতে বাইরে গেছেন হয়তো। কি হয়েছে আঙ্কেল, সব ঠিক আছে তো? জানি না, মৃদুলা ফোন করেছিল, ও খুব টেনশনে আছে। 2 দিন ধরে ওর বাবার সঙ্গে ওর কথা হয়নি। কাকা, আমি এক্ষুনি পুনার জন্য রওনা হচ্ছি, আমার ভীষণ টেনশন হচ্ছে। আরে মা, এত টেনশন করবার কিছু নেই। ওরা হয়তো প্রপার্টি ডিলিং এর জন্য এমন জায়গায় গেছে যেখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। কিন্তু কাকা, সেরকম কোনো প্ল্যান থাকলে আমাকে বলবেন না? যাওয়ার আগে তো আমাকে ফোন করেই যেতেন। আচ্ছা, আমি ফোন রাখছি। আমার খুব ভয় করছে। আচ্ছা, বাবার আবার কিছু খারাপ হয়নি তো? তুই ঠিকই বলেছিস। এখন কি করব?
4 দিন হয়ে গেছে বাবার কোনো ফোন আসেনি, আর ওনার ফোনটাও সুইচ অফ বলছে। স্যার, রমেশ গনাত্রা তার সেক্রেটারি সুপ্রিয়া গোলকার দুজনেরই ফোন সুইচ অফ। আমি সুপ্রিয়ার বাড়িতেও গিয়েছিলাম, ওর ছেলে রবিও জানি না ওরা কোথায় গেছে। আপনি রমেশ গনাত্রার ভাই তো? হ্যাঁ, ছোট ভাই, মনেতেই থাকি। বাবার গাড়িটাও তো নেই ওখানে। একটু দেখো তো। চায়ের 5টা কাপ রয়েছে আর আধ খাওয়া কয়েকটা প্লেট। কবে শেষ কথা হয়েছিল আপনার সঙ্গে? 13ই মে। আজ 17 তারিখ। দুধের 3টে প্যাকেট আছে আর 3টে পেপার বাড়ির বাইরে পড়ে আছে। আপনার বাবা এখানে একলা থাকতেন? আগে মা 10 বছর আগে মারা গেছেন, আর তারপর থেকে বাবা এখানে একাই থাকেন। আমি আমার হাজবেন্ড আর ফ্যামিলির সাথে মুম্বাইতে থাকি। মানে দুধের প্যাকেট 3 দিন বাইরে পড়ে থাকে, 15, 16 আর 17। 14ই মে আপনার বাবার কারোর সঙ্গে দেখা করার কথা ছিল, কিছু বলেছিলেন আপনাকে? আগে না, আমাকে কিছু বলেননি, বরং এটা বলেছিলেন যে মুম্বাইয়ের বাড়িটা ডিল হচ্ছে। হয়তো সেদিন তাদের সাথেই দেখা করেছেন। স্যার, কলোনির সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে দেখা যাক, হয়তো ও জানবে যে সেদিন এখানে কে এসেছিল। ঠিক আছে, আপনি বাড়ি চেক করেছেন? কিছু লোপাট হয়েছে কি? আগে না স্যার, কিছু চুরি তো হয়নি। হ্যাঁ স্যার, কিন্তু আমি লকার চেক করিনি। চাবি আছে আপনার কাছে? আগে হ্যাঁ, একটা সেট আমার কাছেই থাকে। স্যার স্যার, সবকিছু চুরি গেছে এখান থেকে, কিছুই নেই এর মধ্যে। কি কি ছিল এর মধ্যে? বাবার প্যান কার্ড, পাসপোর্ট, জমির সব দলিল, ইন্স্যুরেন্সের পেপারস, সবকিছু ছিল এতে। লকারে কি কি আছে সেটা আপনি ছাড়া আর কেউ জানতো? স্যার, আমি ছাড়া সুপ্রিয়া জানতো, ও বাবার সেক্রেটারি, ও সব জানে। আর এখন তো আরো কোনো পাত্তা নেই। 14ই মে সকাল 11:30টায় এন্ট্রি রয়েছে, কিন্তু এই রেজিস্টারে কোনো নাম নেই কেন? স্যার, ওই লোকটা এসে বললো যে খুব তাড়াতাড়িতে আছে, শুধু 5 মিনিটের কাজ আছে, খুব তাড়া দিচ্ছিল স্যার। এই স্করপিও গাড়িটার যে এন্ট্রি রয়েছে, ও কি এটাতে করেই এসেছিল? হ্যাঁ স্যার, এই গাড়িটাই। গাড়িতে 3টে লোক ছিল স্যার। আরে ভাই, গণত্রা বাবুর ওখানে যাব, একটু তাড়াতাড়ি দরজা খোলো না। একটু এন্ট্রি করে দিন স্যার। আরে ভাই, 5 মিনিটের কাজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব আর্জেন্ট আছে, ঠিক আছে প্লিজ। স্যার। 5 মিনিট। স্যার, ওরা হয়তো ওখানে বসে শুধু চা খেয়েছিল। তুমি কি ঠিক জানো যে ওরা 5 মিনিটেই বেরিয়ে গেছিল? স্যার ঠিক তো জানি না স্যার। তোমরা কি গার্ড দিতে আসো না ঘুমোতে আসো? স্করপিও গাড়িটার রং মনে আছে? হ্যাঁ স্যার, কালো রঙের গাড়ি ছিল স্যার। এই নাম্বারটা ঠিকঠাক? স্যার, এখানে তো লেখাই আছে স্যার, এই তো এখানে স্যার। MH02YZ34Y5। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমি তো সকাল 9টা বাজলেই নিজের কাজে বেরিয়ে যাই, আর এমনিতেই রমেশবাবুর সাথে আমার খুব কমই দেখা হয়। 3 দিন ধরে উনি বাড়িতে ফেরেননি। এখন জানি না স্যার, আপনাকে তো বললামই ওনার সাথে খুব কমই দেখা হয়। আর 3 দিন কেন, 2 সপ্তাহ ধরে ওনার সাথে দেখা নেই। না স্যার, সুপ্রিয়াকে সন্দেহ করা যাবে না। ও বাবার সাথে সেদিন থেকে আছে যখন বাবার একটা ছোট এজেন্সি ছিল। 30 বছর ধরে ওনার সাথে আছেন। বাড়িতে আর কেউ কাজ করতো? কাজের মেয়ে কিংবা চাকর? হ্যাঁ, একটা কাজের মেয়ে আছে, অনিতা। সুপ্রিয়া দেবী আর রমেশ বাবু দুজনেরই কল রেকর্ড চেক করো। ইয়েস স্যার। ওই কাজের মেয়েটি তার, আর সুপ্রিয়া দেবীর ছেলে রবি, দুজনেরই নম্বর চাই। সাহেব, আমি রোজ সকালে 8টার সময় কাজে আসি, 9টা 9:30 অবধি কাজ করি, তারপর চলে যাই। 14ই মে সকালে তুমি কাজে এসেছিলে? হ্যাঁ সাহেব, এসেছিলাম আমি। তখন সাহেব আর ম্যাডাম কিছু একটা কাজ করছিলেন। আরে সুপ্রিয়া, অ্যামাজন ভিলার সব কাগজপত্র কোথায় গেল? এই তো ওপরে লকারে। একটু গিয়ে নিয়ে এসো না, কখন থেকে খুঁজছি। এই অ্যামাজন ভিলা মুম্বাইতে, তাই তো? হ্যাঁ স্যার। আর রমেশবাবু চাইছিলেন সেটা বেচে দিতে। হ্যাঁ। না স্যার, মা আমাকে বলে যাননি যে উনি কোথায় যাচ্ছেন। উনি 14 তারিখ সকালে বাড়ি থেকে বের হন। যাওয়ার সময় উনি নিজের কোনো জামা কাপড় নিয়ে গিয়েছিলেন? না তো। রবি, যখন তোমার মা 3 দিন পর্যন্ত বাড়ি ফিরলেন না, তো তোমার চিন্তা হলো না? স্যার, আমার মা আমার জন্মের অনেক আগে থেকেই রমেশ আঙ্কেলের সাথে কাজ করছেন, আর উনি প্রায়ই প্রপার্টি ডিলিংয়ের জন্য বাড়ির বাইরে যান। আমার মনে হয়েছিল এইবারও উনি হয়তো এইরকমই কোনো কাজে বাইরে গেছেন। কিন্তু এইবার তোমাকে তিনি বলে যাননি
যে উনি কোথায় যাচ্ছেন। স্যার আমি ভেবেছিলাম কোনো আর্জেন্ট কাজ পড়ে গেছে হয়তো। স্যার, রমেশ গনাত্রা আর তার সেক্রেটারি সুপ্রিয়া দুজনের ফোনই 14ই মে 2013-তে বন্ধ হয়েছিল। শেষ লোকেশন ছিল পুনা গোয়া রোড। পুনা গোয়া রোড, ওখানে কেন গেছিলেন? কোনো প্রপার্টি ডিল হওয়ার কথা ছিল? সেটা তো জানি না স্যার, কিন্তু বাবা খুব প্যাশনেট ছিলেন প্রপার্টি লেনদেনের ব্যাপারে। দাদা কম দামে প্রপার্টি কিনতেন আর দাম বেড়ে গেলে তখন বিক্রি করতেন। দাম কম বলেই তো জমিটা কিনছি। একটু বেশি সস্তা মনে হচ্ছে না? বুঝলে সুপ্রিয়া, অনেক সময় পার্টি বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যায়, তাই ওরা প্রপার্টি সস্তায় বেচতে বাধ্য হয়। রমেশবাবুর কাছে শেষ ফোন এসেছিল একটা মুম্বাইয়ের নাম্বার থেকে 14ই মে সকাল 8:30টার সময়। খোঁজ নাও এই নাম্বারটা কার। স্যার, রিং হচ্ছে স্যার। হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? পিএসআই সুনীল বলছি, পুনে পুলিশ। নমস্কার স্যার, আবিদ খান বলছি। কি হয়েছে স্যার? 14ই মে 2013-তে আপনি কি রমেশ গনাত্রা সুপ্রিয়া কলকারের সঙ্গে দেখা করেছিলেন? হ্যাঁ স্যার, দেখা করেছিলাম পুনাতে। তখন থেকে ওরা নিখোঁজ রয়েছে। আমি ওখানে পুনাতে গেলাম, পুরো পেমেন্ট করলাম, আর যখন ট্রান্সফার করার কথা হলো তখন থেকে ওরা নিখোঁজ। না রমেশ বাবুর ফোন লাগছে, না ওনার সেক্রেটারি সুপ্রিয়া দেবীর। আমি খুব টেনশনে আছি স্যার। আপনারা ওখানে কতক্ষণ ছিলেন? এই ধরুন স্যার 10 মিনিট মতো। আমরা ওখানে যাই, পুরো পেমেন্ট করি, কিছু পেপার নিই, আর ওই 1 কাপ চা খেয়ে বেরিয়ে আসি, ব্যাস। কাল আমি লোকাল পুলিশ স্টেশনে গিয়েছিলাম ওদের নামে কমপ্লেন করার জন্য। রমেশবাবু আর সুপ্রিয়া দেবী আমার পয়সা নিয়ে নিখোঁজ হয়ে যায়। অর্ধেক পেপার দেয়, আর যখন ট্রান্সফার করার কথা হয় তখন নিখোঁজ হয়ে যায়। ঠিক আছে, কোনো খোঁজ পাওয়া গেলে আমরা জানাচ্ছি। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। এটা তো বেশ গন্ডগোল মনে হচ্ছে। ওহ স্যার, এই কলটা আবিদ খান করেছিল এবং ও আর ওর বন্ধুরা রমেশ গনাত্রার বাড়ি থেকে 10 মিনিটের মধ্যে বেরিয়ে যায়। রমেশবাবুর গাড়িটাও গায়েব। ঠিক আছে, আমরা ইনভেস্টিগেশন শুরু করছি। কিছু জানতে পারলে আপনাদের কল করে জানিয়ে দেব। গাড়িটাও গায়েব। ব্যাপারটা এরকম নয় তো যে রমেশ আর সুপ্রিয়া দুজনেই লুকিয়ে রয়েছে কোথাও? স্যার, লকারে পাসপোর্ট, প্যান কার্ড, প্রপার্টি ডকুমেন্ট কিছুই নেই। আমার মনে হয় আমাদের সমস্ত এয়ারপোর্টগুলো একবার চেক করে দেখা উচিত। রমেশ গনাত্রা পয়সাওয়ালা লোক। মুম্বাইতে একটা বাড়ি, পুনাতে একটা বাংলো। কম দামে প্রপার্টি কেনা আর মার্কেটের দামটা উঠলে সেটা বেচে দেওয়াটা, সেটাই ওনার বিজনেস। উনি কেন কারোর পয়সা নিয়ে পালাবেন? এই কাজটা সুপ্রিয়ারও তো হতে পারে স্যার। পুরো 30 বছর ধরে কাজ করছেন উনি। চুরির মতলব থাকলে তো কবেই হাত সাফাই করতে পারতো। স্যার, মুম্বাইয়ের বাংলো অনেক বড় ডিল ছিল, হতেই পারে যে লোভে পড়ে গেছিল। প্রথমে আমাদের ওই মুম্বাইয়ের বাড়িটার সম্বন্ধে খোঁজ নিতে হবে। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চে কন্ট্যাক্ট করতে হবে। পুলিশের তদন্ত এবার রমেশ গানাত্রার মুম্বাইয়ের বাংলো পর্যন্ত চলে এলো। এই বাংলো ডিলের মধ্যে কি রমেশ গানাত্রা আর তার সেক্রেটারি সুপ্রিয়া আকলকারের উধাও হওয়ার রহস্য লুকিয়ে আছে? এই বাংলোটার আড়ালেই কি কোনো অপরাধের ইঙ্গিত লুকিয়ে আছে? এই গ্রাউন্ড ফ্লোরের বাগানওয়ালা বাড়ি রমেশ গনেত্রা বাবুর। আর বাকি ফ্ল্যাটগুলো? ওসব অন্য লোকদের। তার মানে যেটা ডিল হয়েছিল সেটা গার্ডেন আর নিচের ফ্ল্যাটটা। হ্যাঁ। আপনি জানতেন যে রমেশবাবু এই ফ্ল্যাটটা বেচতে চলেছেন? হ্যাঁ, সবাই জানতো উনি এই ফ্ল্যাট আবিদ খানকে বেচতে চান। ওকে, কিন্তু আমরা সবাই এটা ওনাকে নিষেধ করি। কেন? কারণ ওই লোকটি আর তার চুক্তি কোনোটাই আমাদের পছন্দ ছিল না। রমেশবাবু, আমার তো এই ডিলটা ঠিক মনে হচ্ছে না। কেন? সমস্যাটা কোথায়? আরে ভালো দাম পাচ্ছি আমি, তবে আপনার ঠিক মনে হচ্ছে না কেন? দেখুন রমেশবাবু, আপনি নিজেই চিন্তা করুন। আপনার গার্ডেন, আপনার বাড়ি সব মিলিয়ে 13 কোটি। এটা একটু বেশি না? আমার তো মনে হচ্ছে অনেক বেশি। দেখুন রমেশবাবু, গত 3 মাস ধরে আপনি দৌড়ঝাঁপ করছেন। একটাও খরিদ্দার পাওয়া গেল না যে 11 কোটি দিতে রাজি। আর আজ হঠাৎ কোথা থেকে কে একজন আসলো আর আপনাকে 13 কোটি দিতে চাইলো? এটা কি কখনো বিশ্বাস করা যায়? ভেবে নিন রমেশবাবু, অন্যকে বোকা ভেবে নিজে কোনো ফ্যাসাদে না পড়ে যান। আরে আমি কোনো ফ্যাসাদে পড়বো না। ওরা বাড়ি কিনতে চায় আর আমি বেচতে চাই। কিন্তু যে বাড়িটা কিনবে সে লোকটা অন্তত মার্কেট রেটটা তো বিচার করবে, ঠিক কি না? আমার তো একটা কথাই মনে হচ্ছে, হিংসে হচ্ছে আপনাদের আমার উপর। দেখুন রমেশবাবু,
আমাদের ভুল বুঝবেন না, আমাদের যেটা মনে হয়েছে আপনাকে বললাম। আর 10 টাকার জিনিসের দাম কেউ যদি 15 টাকা দেয় তো একটু ভেবে দেখা উচিত না? ওরে বাবা, আপনারাও না ক্রাইম পেট্রোল দেখে দেখে সব কিছুতে ক্রাইমের গন্ধ পান আপনারা। উফ, ভদ্রলোক ভালো লোক, ভালো টাকা দিচ্ছেন, প্রবলেমটা কোথায়? 13 কোটি, এটা তো অনেক বেশি মনে হচ্ছে। হ্যাঁ, আর এই কথাটাই আমরা রমেশবাবুকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আর আবিদ খান বলছে যে পুরো টাকাই দিয়েছে। আবিদ খানকে কে আনলো? বিপুল ভাই এনে থাকবেন, উনি রমেশবাবুর ব্রোকার ছিলেন। বিপুল বাবুর অ্যাড্রেসটা দিন। হ্যাঁ, না স্যার, আবিদ আমার থ্রুতে আসেনি। অনেক কাস্টমারকেই আমি প্রপার্টিটা দেখিয়েছি। তো এই আবিদ খান এলো কোথা থেকে? কাগজে অ্যাড দিয়েছিলেন, উনি সেটা পড়ে রমেশবাবুর সাথে দেখা করেন। এটা মোটামুটি 2 সপ্তাহ আগের ঘটনা, এই মাসখানেক মতো হলো। রমেশবাবুর ফোন এসেছিল। আরে উনি পেপারের অ্যাড দেখে চলে এসেছেন। হ্যাঁ, আরে প্রবলেমটা কোথায়? বিপুলবাবু, আপনিও সব সময় প্রশ্ন করতে থাকেন। জানা দরকার রমেশবাবু, এটা কোটি কোটি টাকার ডিল, খুব সাবধানে সিদ্ধান্ত নিতে হবে। দেখুন বিপুলবাবু, পার্টি ভালো, মালদার, বাড়িটা এক্ষুনি কিনতে চায়। হ্যাঁ, আবিদ ভাই ফোন করবে, আমার ঠিকানাটা দিয়ে দেবেন। ঠিক আছে রমেশবাবু, যেমনটা বলবেন। তারপর আবিদকে আমি বাড়ি দেখাই। এই সুইমিং পুলটাও আমাদের। আসুন, এই যে গার্ডেনটা দেখছেন, এটাও এই বাড়িটারই অংশ। এটা হলো আমাদের বসার ঘর, এটা হচ্ছে আমাদের বেডরুম, এটা হলো কিচেন। দেখুন, 5ই মে রমেশবাবু পুনেতে আসেন আবিদের সাথে ডিল ফাইনাল করতে। রমেশবাবু, আপনার বাড়ি খুব সুন্দর, আর সত্যি কথা বলতে কি, এই বাগানটা তো অসাধারণ। আরে বাবা, বাড়ি দেখে সবাই খুশি হয়ে যায়, কিন্তু দাম শুনলেই সবাই পালিয়ে যায়। তাহলে আপনিই বলুন যে আপনার কি চাহিদা। আপনি এত বড় একটা প্রপার্টি কিনতে এসেছেন, আপনি দেখলেন, পছন্দ হলো, এখন তো আমরা ফাইনাল ডিল করতে বসেছি। আপনার মাথায় কিছু তো একটা বাজেট আছে। 13 কোটি। রমেশবাবু প্লিজ, এর ওপরে আমার কাছে একটাও টাকা নেই। আবিদ ভাই, একটু কম হলো, আমি একটু বেশি ভেবেছিলাম। আমি তো আপনাকে জিজ্ঞেসই করেছিলাম যে আপনার কি ডিমান্ড আছে। মিনিমাম 15 হওয়া উচিত। এই প্রপার্টিটা দেখুন, গার্ডেন দেখুন, এরিয়া দেখুন। সরি রমেশবাবু, 15 তো অনেক বেশি হয়ে যাবে, ওটা আমার দ্বারা সম্ভব না। ঠিক আছে, আমাকে একটা দিন সময় দিন, আমি একটু ভেবে বলবো। যেমন আপনার খুশি, শুধু এটুকু মনে রাখবেন যে আমি ফুল পেমেন্ট করব একসাথে। নিশ্চয়ই, তাহলে কাল কথা হবে। কি বিপুলবাবু, এবার বলুন, সব ঠিক আছে তো? আরে রমেশবাবু, আপনি আমার কথা শুনলে তবে তো কিছু বলবো। এই লোকটাকে ঠিক মনে হচ্ছে না। কেন? এই পার্টিকে আপনি আনেননি বলে ঠিক মনে হচ্ছে না? আপনারা ব্রোকাররাও না। রমেশবাবু, আপনি এখন শুধু টাকাটাই দেখতে পাচ্ছেন। দেখুন, এই বাড়িটা 10 কোটি টাকার বেশি হতেই পারে না। আর গত 3 মাস ধরে কোনো পার্টি এই রেটেও নিতে রাজি হয়নি। আর এই লোকটা আমাদের অফারের জন্য ওয়েট না করে নিজেই 13 কোটির অফার দিয়ে দিল। গোলমাল লাগছে। আর তার উপর আপনি 15 কোটির অফার দিয়ে দিলেন। রমেশবাবু, এই ডিলটা পুরোপুরি অদ্ভুত। বিপুলবাবু, সব লোক খারাপ হয় না। আরে ও বাড়ি কিনবে, টাকা আছে, নেবার জন্য তৈরি, এতে প্রবলেমটা কোথায়? রমেশবাবু, আপনি এতদিন ধরে প্রপার্টি কেনা বেচা করছেন, আপনিও লোভে পড়ে গেলেন, 13 কোটি টাকার অফার দিয়ে গেল। আমার তো খুব গোলমাল লাগছে। রমেশবাবু, আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন। আপনারা তো মাথা ঘামানোর দরকার নেই, এই কাজটা আমার উপর ছেড়ে দিন।
শুনুন, পেপার তৈরি করতে হবে, চলে আসবেন। ঠিক আছে স্যার, আমি প্রথম থেকেই বলে আসছি যে এটা ডিল নয়, এটা লালসা। আর রমেশবাবু মনে করলেন লটারি পেয়ে গেছি, বসে বসে 13 কোটি টাকা পাচ্ছি। স্যার কিছুটা নয়, পুরোটাই গোলমেলে। আবিদ খান বলছিল যে ওর কাছে প্রপার্টির পেপারস আছে। হতে পারে, ও রমেশবাবুকে ডিল করার জন্য খুব চাপ দিচ্ছিল, ও সার্চ পেপারটাও চেয়েছিল। হতে পারে ও টোকেন মানি দিয়ে সার্চ পেপারটা নিয়ে নিয়েছিল। রমেশবাবু এ ব্যাপারে আমাকে কিচ্ছু বলেনি। এই আবিদ খানের ডিটেলস চেক করো। এত বড় ডিল করার জন্য এতগুলো টাকা কোথা থেকে পেল? ওর ব্যাকগ্রাউন্ড চেক করো। এতগুলো টাকা যিনি দিচ্ছেন সেই শেঠ কে? ওকে স্যার। আমার মনে হয় না রমেশের সুপ্রিয়া কারো টাকা মেরে এখান থেকে পালিয়ে যাবার লোক। স্যার, সমস্ত এয়ারপোর্টে খোঁজ করে নিয়েছি। রমেশ গনাত্রা বা সুপ্রিয়া কুলকার দুজনের মধ্যে কেউই দেশের বাইরে যায়। বেশ, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এই খবরটা পেয়েছে যে রমেশ গনাত্রা আর আবিদ খান এদের মধ্যে ওই মুম্বাইয়ের বাড়ি নিয়ে যে ডিল হয়েছিল সেটাতেই গন্ডগোল। এটা তো জানতাম যে বাবা বাড়িটা বিক্রি করছেন, কিন্তু ডিল কত টাকা সেটা জানতাম না। কিন্তু এবার একটু বেশি দামই পাচ্ছিল, পুলিশ এটাই বলছে। হয়তো এই ডিলটাতেই কোনো গন্ডগোল হয়েছে। কিন্তু সুপ্রিয়া তো বাবাকে বোঝানো উচিত ছিল। শুনেছি রমেশদাকে সবাই বুঝিয়েছিল, কিন্তু কারোর কথাই উনি শোনেননি। স্যার খবরটা শুনলে না চমকে যাবেন। বারবার সিনেমার গল্প করিস না, সরাসরি রিপোর্টে আয়, বল তাড়াতাড়ি। আপনি যে স্করপিওর নাম্বারটা দিয়েছিলেন না, MH02YZ34Y5, গোটা মহারাষ্ট্রে কোনো মোটর ভেহিকেলসে না এই নাম্বারে কোনো গাড়ি রেজিস্টার নেই স্যার। মানে এই আবিদ খানের কিছু তো গন্ডগোল আছেই। গন্ডগোল? স্যার অবশ্যই বড় গন্ডগোল আছে। আরো খোঁজ লাগালে না অনেক গল্প বাইরে আসবে স্যার। মালটা পুরো দাগি স্যার, 3 মাস জেল খেটেছে। এই তো 1 মাস আগে বেরিয়েছে। শুধু তাই নয়, অনেকগুলো পুলিশ স্টেশনে ওর নাম আছে। মালটা পুরো গন্ডগোলের স্যার। একটা ছোটখাটো রেডিমেড ব্যবসা করে স্যার, 13 কোটি দিতে পারে কখনো? সওদার মধ্যে লাভটাকে যদি একটা স্বপ্নের মতো মনে হয়, তাহলে বুঝে নিন যে এটা কোনো সওদা নয়, একটা চাল। আফসোস সেটাই যে রমেশ গানাত্রার আশপাশের সবাই এই সওদায় অপরাধের আভাসটা বুঝতে পারছিল, কিন্তু রমেশ গানাত্রা সেই সওদার মধ্যে লাভটাকে যদি একটা স্বপ্নের মতো মনে হয়, তাহলে বুঝে নিন যে এটা কোনো সওদা নয়, একটা চাল। আফসোস সেটাই যে রমেশ গানাত্রার আশপাশের সবাই এই সওদায় অপরাধের আভাসটা বুঝতে পারছিল, কিন্তু রমেশ গানাত্রা সেই আভাসটা শুনতে পাননি। স্যার, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি সব খারাপ ব্যবসা ছেড়ে দিয়েছি, আর আল্লাহর দয়ায় আমার গার্মেন্টসের ব্যবসা খুব ভালো চলছে। আর ভুল রাস্তায় চলাও তো অন্যায় স্যার। কোন মহাপুরুষ তোর মাথায় হাত রাখলো যে তুই একেবারে বদলে গেলি? এবার তুই নাটকটা বন্ধ কর আর আমাকে বল যে রমেশ গানাত্রা গেল কোথায়। বল। স্যার, আমিও তো এটাই জানতে চাই যে রমেশবাবু কোথায়। বলছি স্যার, বলছি স্যার, মারবেন না স্যার, স্যার সব সত্যি কথা বলছি, প্লিজ স্যার মারবেন না স্যার, মারবেন না, সব সত্যি কথা বলছি স্যার। নে বল, তাড়াতাড়ি বল। এই প্রপার্টিটা দেখ, খবর নেই এটার জন্য, ভালো দাম পাওয়া যাবে। আরে ভাই, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? বিশাল বড় প্রপার্টি, এতে হাত দেবো কি করে? তুই মাথা ঘামাস না, চিন্তা করার কাজটা আমার ওপর ছেড়ে দে, শুধু ফোন কর। ওই রাস্তা তো আপনি দেখেইছেন, আর এই সামনেটা একটা দারুণ গার্ডেন আছে। এই দেখুন, এই যে এটা ওই বাড়িরই অংশ। এদিকে যাবার আরেকটা রাস্তা পিছন দিকে আছে। ও তো 11 কোটি বলছে। 11 কোটি? 11 কোটি? এই কিনতে যাচ্ছিস তুই সালা বিকিরি? এই ওটার ব্যাপারে খবর নে তো। খবর তো নিয়েছি ভাই, মালিকের নাম রমেশ গানাত্রা, পুনাতে থাকে, আর বউ মরে গেছে, একা থাকে। খুব ভালো। এই এটাকে বলে খবর নেওয়া, বুঝেছিস? ভাই প্ল্যানটা কি? কমলেশ, তুই একটা কাজ কর, পুনা যা আর এই রমেশবাবুর পুরো বায়োডাটা নিয়ে আয়। কিন্তু ভাই প্ল্যানটা তো বলো। তাহলে তোর বাড়িটা কেনার প্ল্যান কোনোদিনই ছিল না?
না স্যার, ওই কমলেশ খবর আনে যে রমেশবাবু একলাই থাকেন, ওর আগে পরে কেউ ছিল না। আর তখন আমি প্ল্যান করি যে খরিদ্দার হয়ে ওর কাছে যাব। তেরো কোটি, এর ওপরে আমার কাছে একটাও টাকা নেই। একটু কম হলো, আমি একটু বেশি ভেবেছিলাম। স্যার, আমরা জানতে পারি রমেশ গানত্রা খুব পয়সাওয়ালা লোক, কিন্তু ও বড় লোকিপনা দেখাতো না। কিন্তু আমি জানতাম যে আমি ওকে যদি বেশি পয়সা অফার করি তাহলে ও আমার জালে ফেসে যাবে। বেশি শেয়া না, তাই না? তুই কি ভেবেছিলি? হ্যাঁ, কোটি টাকার লোভ দেখিয়ে তুই ওকে ফাঁসিয়ে দিবি, এটা তোর প্ল্যান ছিল, তাই না? বাড়ির পেপারস নিয়ে পালিয়ে যাবি আর বলবি যে ও তোর টাকা নিয়ে পালিয়েছে, তাই না? তুই কি ভেবেছিলি ওনার কোনো আত্মীয় স্বজন নেই? কে আর খুঁজবে কোথায় গেল, কেন গেল, তাই না? হ্যাঁ স্যার, আমি জানতাম না যে ওর কেউ আপনজন আছে। স্যার, চল বল রমেশ গানাত্রা কোথায়? স্যার, ফাইনাল লেনদেনের জন্য ওর সাথে মিটিং ফিক্স করেছিলাম স্যার। আবিদ বাবু, আপনাকে যে পেপারস পাঠানো হয়েছিল ওসব ঠিক ছিল তো? কোনো ডাউট ফাউট নেই তো? না 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 না, সব পেপার পেয়েছি আর পুরোটাই আপডেট আছে। তবে লেনদেনটা কবে হচ্ছে? আর এমনিতেও এর আগে আপনাকে বলেছি যে আমি মুম্বাইতে খুব কমই আসি, কাজ থাকলে তবে। হ্যাঁ, আর রমেশবাবুর তরফ থেকে ডিলের সমস্ত ব্যাপারটা আমি হ্যান্ডেল করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর রমেশবাবু, আরও একটা কথা আছে, সেটা হলো আমি তো শনি রবিবারের মধ্যে টাকাটা অ্যারেঞ্জ করে নেব, বাট আপনি কিভাবে টাকাটা নেবেন, মানে কিভাবে দেব, মানে ক্যাশে কতটা, হোয়াইটে কতটা? এমনিতেই আমি বাজার দরের থেকে অনেক বেশি টাকা দিচ্ছি, সেই জন্য আমি কোনো সরকারি ঝামেলা টামেলা নিতে চাই না। তুই তো ওনাকে একটা টাকাও দিসনি। না স্যার, শুধু টোকেন মানি দিয়েছিলাম। আর তারপর? আচ্ছা রমেশবাবু, তাহলে আমরা উঠছি। আর পয়সার ব্যবস্থা হয়ে গেলেই এই সপ্তাহের শেষের দিকে আপনাদের সঙ্গে আমি যোগাযোগ করে নিচ্ছি, ঠিক আছে সুপ্রিয়া দেবী? ঠিক আছে, আপনি ফোন করলেই আমি চলে আসবো। আচ্ছা, নমস্কার। আচ্ছা। আদাব। নমস্কার। আর রমেশবাবু, আরও একটা কথা বলার ছিল। এই পুনা গোয়া হাইওয়ের ওপর আরও একটা জমি বিক্রি হচ্ছে, একদম মাটির দামে বিক্রি হচ্ছে, দেখবেন আপনি? কিরকম রেট চাইছে? স্যার, আপনাকে বলছি না, একদম মাটির দরে, মার্কেট থেকে কিছু না হলেও 60 টাকা কম। আর এটা গ্যারান্টি আছে যে 1 বছরের মধ্যে 200 টাকা দাম বাড়বে। আপনার চেনাশোনার মধ্যে কেউ? স্যার, ও আমার ছোটবেলার বন্ধু। 1 মিনিট। এটা ছাড়াও আপনাকে আরেকটা প্রপার্টি দেখাবো, খুব সুন্দর জায়গা। রমেশবাবু, আপনি নিজের গাড়ি নিচ্ছেন? হ্যাঁ। না, আমি বলছিলাম আমাদের গাড়ি আছে, আপনি আমাদের সঙ্গে চলুন, ফেরার সময় আপনাদের নামিয়ে দিয়ে যাব। ঠিক আছে, আসুন আসুন। যে জমিটা দেখাবি বলেছিলি সেটা তো কিছু ছিলই না। না স্যার। কোথায় মারলি ও দুজনকে? মারলি ও দুজনকে? দুটোই শেষ।
এরপরে আমরা রমেশ গানাত্রীর ঘরের আর লকারের চাবিটা পাই। তুই এদিকে দেখ, তুই ওদিকে দেখ। এই প্রতাপ, প্রতাপ এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, এদিকে 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 আয়। এনে এই পয়সাগুলো রাখ, এনে এনে। জানি না এই বাক্সের মধ্যে কি আছে। আরে এই বুড়োর পাসপোর্ট রে। এনে এনে রাখ 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 রাখ। আরে ওই পেপারগুলো কোথায় রাখলো? এই তো কাগজ পেয়ে গেছি। চল 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 চল। দাঁড়া দাঁড়া দাঁড়া। দে দে ব্যাগ দে, ব্যাগ দে, ব্যাগ দে। চল 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 চল। এই প্রতাপ, দরজা খোল, চল। রমেশবাবুর গাড়িটা কোথায়? বিক্রি করে দিয়েছি স্যার। কোথায়? হ্যাঁ স্যার, আমরা একটা খবর পেয়েছিলাম। 4 দিন আগে একটা লোক ফোন করেছিল, এখানে বডি জ্বলার কথা বলছিল। আমরা কমপ্লেনটাও নিয়েছিলাম, কিন্তু এখানে এসে দেখি কিছুই জ্বলছে না স্যার। মনে হচ্ছে বৃষ্টির জন্য আগুন নিভে গিয়েছিল। হতে পারে স্যার। স্যার এই দেখুন স্যার, বাবার কোনো খবর পেলেন? কোথায় উনি? আই এম সরি, খবরটা খারাপ। রমেশবাবু আর সুপ্রিয়া দেবীর বডির যেটুকু পাওয়া গেছে ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছি। রমেশবাবুর গাড়ি আর বাড়ির কাগজপত্র আবিদের কাছে পাওয়া গেছে। এই ঘটনায় আরও 2 জন জড়িত, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। বলেছিলাম না এই ডিলটা ঠিক নয়। না, যদি রমেশবাবু আমাদের কথা শুনতেন। রমেশবাবুকে আমি বলেছিলাম এই লোকটা ঠিক নয়, কিন্তু আমার কোনো কথাই শোনেননি। ভদ্রলোক ভালো লোক, ভালো টাকা দিচ্ছেন, প্রবলেমটা কোথায়?
তিনজন অপরাধীকেই গ্রেফতার করা হয়েছে আর পুলিশ চার্জশিট তৈরি করছে। এটা এমন একটা সওদা ছিল যেটা কোনোদিন হওয়ারই ছিল না। আবেদ আর তার সঙ্গী অপরাধীদের উদ্দেশ্য সৎ ছিল না। তাদের অপরাধ করার পদ্ধতি একেবারে পরিষ্কার ছিল। এমন মূল্য অফার করতে হবে যাতে সামনের মানুষটি লোভে পড়ে যায়। এই সওদাতে সবাই অপরাধের আভাস পাচ্ছিল, শুধু রমেশ গানাত্রাই সেই আভাস শুনতে পাননি। উনি নিজের প্রান্ত দিলেনই, আর সেই সঙ্গে তার সেক্রেটারি সুপ্রিয়া আকলকারেরও। সস্তার সওদা লোকসানের সওদা, এটা জানা সত্ত্বেও আমরা প্রায়শই এতে ফেঁসে যাই। যেখানেই আপনাদের বেশি মুনাফা চোখে পড়বে সেখানে শুধু পেপার ওয়ার্কই নয়, বরং সওদার অপর প্রান্তের মানুষটার বিষয়েও খোঁজ খবর নেওয়া জরুরি। আমরা এটা বলছি না যে প্রত্যেকটা মানুষকেই সন্দেহ করতে হবে, কিন্তু একটু সাবধানতা আমাদের কোনো বড় অপরাধের শিকার থেকে বাঁচাতে পারে। কারণ আমরা সব সওদাতেই শুধুমাত্র মুনাফা খুঁজি। কন্ডিশন অ্যাপ্লাইকে আমরা প্রায়শই এড়িয়ে যাই। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেসে।